নমস্কার, আমি গোপাল দাস। আজকে ভূতের গল্প নিয়ে এলাম, তো আপনারা সব সঙ্গে থাকবা। আর আজকে যে গল্পটা আমি কইতে চাইলাম আর কি, এটা আমার একটা শোনা গল্প। আর প্রচণ্ড রোমাঞ্চক, আপনারা আশা করি আরাম পাইবা। তো সঙ্গে থাকবা আমার। অনেক অনেক ধন্যবাদ, আপনারা সব আছেন সঙ্গে। এখানে মানসদারে আমি দেখলাম, পামি চক্রবর্তীরে দেখলাম, পূর্বাশা ভট্টাচার্য, তন্ময় চক্রবর্তী, এই কয়জনটা দেখা যায়, বাকি করে দেখলাম না। যারা আইসেন সবরে আমি আমন্ত্রণ জানাই, ওয়েলকাম জানাই। আর খুব বেশি আমি খুশি আপনারা আছেন সঙ্গে। আচ্ছা, ঠিক আছে, আমি শুরু করি। আজকে যে আমি ভূতের গল্পটা কইতে চাইলাম, এটা আমার একটা শোনা গল্প। যে ভদ্রলোককে আমার শোনাইছেন তার জীবনের একটা বিশেষ অভিজ্ঞতার কথা। আমি তাই যেভাবে আমার কইছিল আর কি, ঠিক আমি এরকমই প্রত্যক্ষ উক্তিতে করার চেষ্টা করলাম। এখানে আমি স্থান, কাল এবং পাত্রর নাম আমি উল্লেখ করতাম না। আর আমরা বরাকবেলির গল্পগুলি আপনারা মনে করবো আর কি। ঠিক আছে, আমি শুরু করি। আমার বয়স যখন 12-13 বছর, আমি একটা সাধারণ স্কুলে পড়াশোনা করতাম। আমার বাবা একটা গভর্নমেন্ট স্কুলের টিচার আসলো। যেহেতু তাই শিক্ষক, তো আমার একটু অধ্যবসায় বা শাসন যেটা অনেকটাই বেশি আসলো। গ্রীষ্মের বন্ধতে আমি আমার মামার বাড়িতে যেতাম। আমার মামার বাড়ি গ্রামে আসলো। আমার বেস টাউন থেকে ধরুন 50 কিলোমিটার ডিস্টেন্স। তো আমার একটা বিশেষ আকর্ষণ আমার মামার বাড়ির দিকে আসলো সবসময়। এটার কারণ হইল গিয়া, মামার বাড়ির একটা অন্যরকম আমার আবদার আসলো। আমার বড় মামা, ছোট মামা, আমার 2 মামাই আসলা আর ঠাকুমা আসলা। বড় মামা বয়স তান প্রায় 50-এর কাছাকাছি, কিন্তু তিনি বিয়া করছেন না। এটার কোনো কারণ আমার জানা ছিল না। আমার দিদিমা যে তাই বৃদ্ধ আসলা, আর আমার ছোট মামা বয়স ধরিলেন 30-31 এরকম আর কি। তাইনও বিয়া করছেন না। তো তাইন হয়তো বিয়া করবা, যাই হোক। তো আমার এখানে আদর যত্ন প্রচুর আসলো। আর বাড়িতে মা বাবার সঙ্গে থাকিয়া তারার এই কঠিন নিয়ম, সকাল বিকাল দুপুর পড়াশোনা করো, সকালে ঘুম থেকে উঠো, বিকালে আধা ঘন্টা সময় একটু খেলাধুলা করার সুযোগ সুবিধা যদিও পাইতাম, কিন্তু একটা কঠোর একটা নিয়মের আসলাম আর কি। মাও খুব শাসন আসলো, তার বাবা খুবই কড়া মানুষ আসলো আর কি। তার নিয়ম নিষ্ঠা এগুলোর প্রতি তার খুব একটা গভীরতা আসলো। এরকম একটা পরিবারের ছেলে গ্রীষ্মের বন্ধের সময় ওই মামার বাড়ির দিকে আমার একটা ঝোঁক খুব বেশি আসলো। বা দুর্গাপূজার বন্ধ, গ্রীষ্মের বন্ধ, দুইটাতেই এখানে যেতাম। আমার মামার বাড়ি প্রত্যন্ত গ্রামে, গভীর গ্রামের বাড়ি। তার বাড়ির মধ্যে নাই নাই করিয়া ধরুন 1-2-3 বিঘা জায়গা হইব। আম গাছ, কাঁঠাল গাছ, জাম গাছ, আরও যে কত গাছ, সব গাছের আমি নামও জানি না। বিরাট বড় একটা পুকুর আসলো। পুকুরের মধ্যে বিভিন্ন রকমের মাছ ছাড়া হইতো। পুকুরের মধ্যে আপনার জার্মানি ফেনা, আপনারা চিনবা অনেকেই, এরকম ফেনা আসিল। পুকুরের পাড়ে সারি সারি সুপারি গাছ লাগানি আসিল, কলা গাছ আসিল। আর রাস্তাটা বাড়িটার মধ্যেই যেমন একটা প্রকৃতির একটা বিরাট একটা আশীর্বাদ।
মানে ফলে ফুলে ভরপুর। বাড়িটা যেখানে আসিল এটা হাফ ওয়াল, কাঠের দরজা, উপরে নেট প্লাস্টার, টিনের ঘর, টিনের চালের মধ্যে আলকাতরা দেওয়া, হাফ ওয়ালটা লাল রঙের রং করা, আর যেটাকে নেট প্লাস্টার বেটনের ঘর আসিল, কালো রঙের বেটন আর সাদা চুন দিয়া যে রং করতো আগে এরকম রং করা। এরকম আসিল তার ঘরের পরিবেশটা। সামনে বিরাট একটা বারান্দা আসিল, এল সাইজের ঘর। বারান্দাটা বিশাল লম্বা দীর্ঘ বারান্দা। আর আমার দিদিমা যে আসলা, তাই একটু ধর্মপরায়ণ মানুষ আসলা, তাই বয়স্ক আসলা, কিন্তু বয়স্ক বলতে যে একদম খুব বেশি বৃদ্ধ এরকম তাহলে লাগতো না, 60-65 এরকম হইব তার বয়স। আর বড় মামার বয়স যেটা বুঝলাম আর কি 45-50 এরকম তার এইজ হইব বয়স। ঠাকুমা তো তার ঠাকুরগড় নিয়ে ব্যস্ত। আর এত প্রকৃতির মধ্যে যেমন একটা আশীর্বাদপ্রাপ্ত একটা বাড়ি আর কি, চারিদিক এত সুন্দর বিস্তীর্ণ জঙ্গল, বাড়িতে গরুও আছে, অদ্ভুত সুন্দর। তার আর অনেক বেশি ক্ষেতের জমিনও আছে, পুকুরের মধ্যে প্রচুর মাছও ছাড়া হইতো। এরকম একটা সুন্দর মনোরম পরিবেশ। তাছাড়া গ্রামের যে অন্য ছেলে মেয়ে আসিল, এরার সঙ্গে যাওয়ার পরই আমার একটা বন্ধুত্ব হয়ে যেত, খেলাধুলা। এখানে মানে আমার কোনো শাসন আসলো না, কোনো গণ্ডি আসলো না। এর লেগে আমার বড় প্রিয় আসলো মামার বাড়ি। এই মামার বাড়িতে একবারে গ্রীষ্মের বন্ধুতে আমি গেলাম। আমার বড় মামা তখন একটা মস্ত বড় একটা গোপ বা মুস যেটার কয় আসিল, মুখটা বড় সড়ো আসিল, আর গালের মধ্যে ওই পিম্পলস বা শাল উঠার পরে যে দাগ দাগ পড়ে যায় এরকম একটা দাগ। মুখের রংটা যেমন একটু তামাটে, মানে সামবর্ণ করতে পারেন, কিন্তু মুখটা যেমন অনেক অভিজ্ঞতা, অনেক পোড়া খাওয়া। চুলগুলা একটু আসলো মোটামুটি লম্বার মতো। হাইট এত আসিল না, একটু একটু বেটে বেটে গোড়া, মানে একটু বাট্টি টাইপের, মানে তার ঘটন আসছিল আর কি। ভারী বটম গলা সুর আসলো তান। আমারে খুবই আদর করতা। আমি গেলেই বড় মামা ছোটো মামাও আসিল, ছোটো মামা কই যাইতো গিয়া কাজে কর্মে, আর বাড়িতে খালি দিদিমা আসলা। আমার মাসির আর বিয়া হয়ে গেছে, এরা আইতা অনেক সময়। তো আমি যখন মামার বাড়িতে গেলাম, সেই ভয়ঙ্কর একটা অভিজ্ঞতা আমার মামার বাড়িতে, যেটা আজকে আপনারা আমি শেয়ার করলাম। খুব আনন্দ নিয়ে, উৎসুক নিয়ে মামার বাড়িতে গেছি। সেই ভয়ঙ্কর রাত্রের কথাটা আজকে আপনারা বর্ণনা করলাম। যে অভিজ্ঞতা, যে ঘটনাটায় আমার জীবনটাই বদলাই দিছে, আমার চিন্তাধারাই বদলাই দিছে। আমার অল্প বয়সে যেন 14-15 বছর বয়সে যেন আমি অনেক অভিজ্ঞ, অনেক বিজ্ঞ হয়ে দাঁড়াইছিলাম একটা সময়। মামার বাড়িতে একটা ভয়ঙ্কর রাত্রের গল্প আমি কই। সেদিন রাত্রে প্রায় 8টা বা 9টা হইব। আমার দিদিমা রান্না নিয়ে ব্যস্ত, আর আমার বড় মামা, ছোট মামা একটা বিছনার মধ্যে বইয়া তেন বই পড়রা, তার খুব বেশি গল্পের বইয়ে পড়তে তেন। আর আমার বড় মামা একটা চেয়ারে বসা। ঠিক তখন একটা ভয়ঙ্কর বৃষ্টিপাতের সূচনা হইল, প্রচুর বৃষ্টি। আমার বড় মামায় দেখলাম হাতে একটা ছাতা নিয়া এই প্রচণ্ড বৃষ্টির মধ্যে ঘর থেকে বাড়িতে চাইলা। আমার ঠাকুমায় কইলা, কি তারে
এ অত তুফান উফানের মাঝে হয়ে যাইতে রে বাবা, এমন কি তা খাম তোর এই তুফান আবার হয়ে যাই রে। না গো মা, এই একজনের কাছে টাকা পাইতাম, বিকালে দিব হয়েছে, ওখান যদি না যাইতে পড়ে দিত না, টাকায় গুণ আর পাইতাম না আমি। বুঝলাম রে বাবা, দেখছেন কিলা তুফানদের মেঘদের, কি তার মাঝে যে তুই পার হইতে রে বাবা, আমার বড় ডর ফোনের। তুমি বেশি মাতিও না গো মা, তুমি বুঝতে না, আমি যাইমু আর আইমু। ও কথা খুঁজিয়াও আমার মামা বাইরে গেছেন করতে গিয়া, দরজা খুলিয়া মামা বাইরে গেছেন। আর যত সময় যায় তুফানটা যেমন ভয়ঙ্করভাবে বাড়া শুরু হয়েছে। বৃষ্টি, প্রচুর বৃষ্টি। আর যত সময় যায় মনটা যেমন তেমন আনমনে কিরকম একটা ছনছন করিয়া ওঠে। আমার ঠাকুমা হাতে একটা নেমটন হারিকেন লইয়া উৎকণ্ঠা লইয়া তাই বড়িছেন দরজার মধ্যে। আর খালি কইরা, মা গো দুর্গা, তুফানটা কমাও রে বা, আমার ফুলাটা হইতে গেল এখনো আর না। হে নারায়ণ। আমার দিদিমার এই কথাবার্তাগুলো শুনিয়া আমার যেমন মনটা কিরকম একটা আতঙ্কগ্রস্ত হয়ে গেল। মামা এবার তো কোনো লক্ষণই আমি দেখি না। অনেক রাত হয়ে গেল, প্রায় 12টা বাজে গেছে। আস্তে আস্তে বৃষ্টিটা যেমন একটু কমিয়া কমিয়া আইলো মনে হইল। তারপরে প্রায় রাত 1টা বাজে গেল, বৃষ্টি কমে গেছে, কিন্তু মামার তো কোনো খবর নাই। হঠাৎ দরজার মধ্যে শব্দ হইল, মা, ও মা, মা, ও মা, দরজা খুলো মা, আমি আইছি গো, ও মা, দরজা খুলো। আমার দিদিমা আস্তে আস্তে উঠিয়া দরজাটা খুললা। মামা ইয়া ঘরে ঢুকলা। মামার মাথার মধ্যে দেখলাম রক্ত ঝরের একটা সাইড দিয়া। আমি শিখাইলাম, মামা তোমার মাথাত কি হয়েছে? মামাই আমার দিকে না চাইয়ে উত্তর দিলা, তুফানের মধ্যে যাওয়াত গাছের ঢাল একটা ভাঙ্গিয়া মাথাত পড়ে গেছে, ও একটু রক্ত আইছে। আমার দিদিমা তো ব্যস্ত হয়ে গেলা, তেন কইলা, তো বাবারে ভাত খা। আমি খাইতাম না এই ভাত। হ্যাঁ বেটা, তুই তো আজকে দিনও খাইছস না রে বাবা, ভাত খানে খাইতেন না। খাইতাম না কইছি, খাইতাম না। মামার যেমন অদ্ভুত একটা আচরণ লাগলো। এমনিতে তাই খুব বেশি কথা ওটা কইতা না, কিন্তু তারপরেও একটা মিষ্টতা তার মধ্যে দেখা যেত মধ্যে মধ্যে। এখানে যেমন তাকে দেখিয়া মনে হইল একটু রোষ্ট, একটু কীরকম যেমন চেহারাটা যেমন একটা পুতুল পুতুল ভাব, কোনো কোনো এক্সপ্রেশন নাই, কোনো মানে চেহারার কোনো মানে প্রতিক্রিয়া নাই। একদম সাধারণভাবে মাথা ফাটিয়ে যে রক্ত পড়ে, এটা তার কাছে কোনো বিষয়ই না। তাই দেখলাম তার রুমে ঢুকিয়া ঘুমাই গেছেন। আমরা তো কিছুই বুঝতে পারলাম না কি হইল। আমার ঠাকুমা যেমন, দিদিমা যেমন একটু একটু ব্যস্ত হয়ে গেলা। তাই ভাবছেন মনে হয় যে লোকটার কাছে টেকার লাগি গেছিল, লোকটাই মনে হয় টেকা ওকা দিছে না, এর লেগে বোধ হয় তার মন মানসিকতাটা একটু নষ্ট হয়ে গেছে। ভাবছেন তারই আর
আজারিয়ে গিরাইয়া লাভ নাই, আরো বেশি রাগ করে দিব। তার থেকে চুপচাপ ঘুমাই থাকো। আমরাও খাইয়া হইয়া ঘুমাই গেলাম। পরের দিন সকালবেলা মামা সবের আগে ঘুম থেকে উঠছেন। তাই সাধারণত একটু দেরিতে ঘুম থেকে উঠেন। আমার বাড়ির অভ্যাস, প্রত্যেক দিনের অভ্যাস মতো আমার 5টায় ঘুম ভাঙি যায়। ঘুম থেকে উঠিয়া দেখি মামার ঘরের দরজাটা খোলা। ভিতরে গিয়ে দেখি মামা নাই। আমি ভাবলাম হয়তো কোনো কাজে উঠে বাইরেছেন মামা। এটা আমি অত গুরুত্ব দিছি না। আমি আমার দাঁত ব্রাশ করিয়া মুখ টুক ধুইছি। আমার দিদিমাই 1 গ্লাস গরম দুধ দিয়েছেন আমারে। আমি দুধটা খাইছি। খাইয়া আমি আমার সারাদিন ওদিকে ওদিকে ঘোরাঘুরি, গ্রামের নতুন নতুন বন্ধুরার লগে ঘোরাঘুরি করছি। ঘুরাইয়া শুনলাম মামা যে সকালে বাড়িয়েছেন, সারাদিন আর কোনো খবর নাই। দুপুরবেলা তেন খাওয়া তো আইছেন না। কই গেলা, কি ব্যাপার? আমার দিদিমায় যেমন একটু ত্রস্ত হইয়া উঠলা। কিন্তু আমার ছোট মামার কোনো মানে একটু মানে খেয়াল ছেড়া মানুষ। তাই টানটে নিয়ে ব্যস্ত থাকুন, সময় পাইলে বই পড়ার থাকুন, আর নিজের কাজকর্ম যেটা আছে সেটা করতে থাকুন। তাই কে খাইলো না এটা তাই দেখুন না। তাই খাওয়া হয়ে গেছে, বাস গেলা গিয়া ইয়া করলো, মা ভাত দো। আমার দিদিমায় ভাত দিলা, তেন খাইয়া গেলা গিয়া। কিন্তু বড় মামায় সকালে চাও খাইছেন না। সকালবেলার যেটা হালকা একটা খাওয়া দাওয়া হয় এটাও তেন করছেন না। দুপুরেও তেন খাওয়া তাইছেন না। তাই যখনই বাইরেন দিদিমারে কইয়া বাড়ইন বলে আমি অমুক কেন যেরাম, আইতে দেরি হইব, দুপুরে আইতাম না। কিন্তু এরকম কোনো কথাবার্তা তার আর নাই। দিদিমা একটু চিন্তাত পড়লা। আমারে কইরা তাইন, দেখছেন তোর বড় মামায় ভাতও আইলো না আজকে। হঠাৎ দেখি 4টা বাজবো তখন। আমি দুপুরের খাওয়া দাওয়া সারিয়া একটু রেস্ট করিয়া বিকালে আবার বাড়িতাম করিয়া সামনে বারিন্দাত গেছি। তখন দেখি বড় মামা আইরা। কালকে রাত্রেবেলা যে মাথার মধ্যে তাই চুট খাইছিলা, রক্ত জমিয়া এই জায়গাটা কালা হয়ে গেছে, রক্তের দাগ এখনো রয়েছে। তাই নেই রক্তটা পরিষ্কার করছেন না। আই আমার সামনে দিকে তাই বারিন্দা উঠে গেলা। চেহারাটা যেমন একটা পুতুলের মতো, কোনো এক্সপ্রেশন নাই, কোনো অভিব্যক্তি নাই। আমার যেমন একটা কিরম লাগলো। চুলটাই নুস্কো খুস্কো, আর চোখ দুইটা লাল। আমার পাশ কাটিয়ে তান গেলা, আমার জিগাইলাও না কিছু। সাধারণত তাই আমার কিচ্ছু না কিছু কইবা, সারাদিন টোটো খরচ নি, দুষ্টামি খরচ নি, বেশি ঘোরাঘুরি করিস না, জ্বর আইব, ঠান্ডা লাগবো, ভাত খাইছিস নি, তখন একটু রেস্ট কর, এরকম বিভিন্ন রকমের কথা তাই সবসময় হইন। কিন্তু আজকে তাই আমার কিচ্ছুই হইল না। তান এরকম একটা আচরণ আমি যেমন একটু মানে বিস্মিত হইলাম। তাই গিয়া বারিন্দার মধ্যে একটা চেয়ারও বই গেছেন, মাথা নহইয়া। খেয়ার লোকে কোনো মাত না। আমার দিদিমা আইয়া জিগাইলা, কি তারে তোর কোনো খবর খবর নাই? সকাল থেকে যে বাড়িছস, তুই দুপুরে ভাতও খাইলে না, কিতা হয়েছে তোর? এই মাথা নহইয়া বড়িছস, তোর শরীর খারাপ নি? উত্তর দিলা, না। তুই মাথা নহইয়া বড়িছস, তুই এমনও বালা লাগে না। তুই ভাত খাইতে না নি রে? দেও ভাত। দিদিমায় ভাত দেওয়ার পরে তাই মাখিয়া সানিয়া বানিয়া, মানে এটা কোনো সুস্থ মানুষের খাওয়া না। থালের সাইডের দিকে ভাত উত ফালাইয়া আস্তা হাত বড়ে মুখে, গালে, সালে, নাকে, চোখে, মুখে তান ভাত লাগাইয়া তেন ভাত খাইছেন। যেমন মনোহর হাতটা মুখে না ঢুকিয়ে চোখে যায় গিয়া, নাকে যায় গিয়া, যেন অনভিজ্ঞ একটা মানুষের যে আচরণ। ছোটবেলা যে ছোট বাচ্চারা যে 6-7 মাস বা 1 বছরের বাচ্চারা যে খাওয়ার চেষ্টা করলে যেরকম খাওয়াটা নাকে মুখে চোখে লাগি যায়,
ঠিক মতো মুখে দিতে পারে না, যেমন এইরকম একটা ব্যাপার। আমার ঠাকুমা এগুলা, তোর কিতা হয়েছে রে বাবা, তুই ইটা খানে করে এইলা খান যে তুই খাই রে? তখন কোনো উত্তর নাই। তখন ভাত খাইয়া উঠি আবার সোজা হাঁটিয়া গেছেন গিয়া। তাই হাতটা ধোবার কথাও চিন্তা করলা না। ভাত খাইয়া তাই হাত ধুয়ে রুমাল দিয়া গামছা দিয়া হাত মুখ মুছিয়া একটু পান খাইন, খাইয়া বিছনার মধ্যে শুইয়া একটু রেস্ট করুন, যেটা আমি ছোটবেলার সব দিন থেকে আমি তাদের দেখি আইলাম। ভাত খাইয়া তাই আবার এমন তস্ত্রভাবে বাড়িছুন যেমন কত বড় খা আসছেন তা নাট খাইল আর কি। এইভাবে করিয়া তাই আবার বাড়িয়া গেলা গিয়া। রাত্রিবেলা তাই ঠিক 9টা-10টার সময় আইসেন। আইয়া তান রুমো ঘুমাই গেছেন। আমার ছোট মামায় বড় মামার সঙ্গে কথাবার্তা খুব কম কইতা। আমার দিদিমায় কইলা, বাইরে তুই এক কাম কর, তোর বড় মামার লোকে ঘুমাই থাক, তোর মামার শরীরটা মনে হয় ঠিক নাই। মামার রুমে আরেকটা বিছনা আছে, ধীরা বিছনা। আমি বিছনার মধ্যে শুয়ে থাকলাম কিছু না কইয়া। দেখি সারা রাত্রে মামা একদম যেমন একটা পুতুলের মতো সোয়াদ, কোনো নড়চড় নাই। একটা মৃত মানুষ যেরকম শুয়ে থাকে ঠিক এরকম সোয়াদ। আমার যেমন ঘুমটা কিরকম একটা ভাঙা ভাঙা ঘুম হইল। হঠাৎ রাত্রেবেলা একটা হারিকেন জ্বালানি আছে একটা কোনার মধ্যে। হারিকেনের আলোর মধ্যে আমি দেখি বড় মামার শরীরটা যেমন বিশাল বড় হয়ে গেছে। তার 2টা হাত বিছনার থেকে একটা হাত নিচে পড়ছে, প্রচুর লম্বা, আরেকটা হাত দেওয়ালের দিকে। 2টা পাও বিছনার পায়রিয়া, হাঁটুটা পায়রিয়া যেমন নিচে দীর্ঘায়িত হইয়া অনেক লম্বা হইয়া পড়াইল। বিশাল বড় একটা মাথা, অত বড় মাথা মানুষের হয়ে করি আমার জানা আসলো না আগে কোনোদিনও। ভয়ঙ্কর একটা বড় মাথা। আর বিরাট একটা মানুষ বিছনার মধ্যে সরিয়েছে। আমার যেমন শ্বাস বন্ধ হয়েছে ওই রকম একটা পরিস্থিতি। আমি কোনো মতে উঠিয়া দাঁড়াইলাম। দাঁড়াইয়া কিতা করতাম বুঝিয়া উঠতে পারলাম না। হারিকেনের হাফসা হাফসা আলোয় মামার এই ভয়ঙ্কর রূপটা দেখিয়া আমার শ্বাস বন্ধ হয়েছে। আমি আস্তে আস্তে রুম থেকে বাইরে বারিন্দা তাইছি। আমার দিদিমার দরজার মধ্যে ঠোকা দেওয়া শুরু করলাম। দিদিমা, ও দিদিমা, জোরে শব্দ করি না, যদি বড় মামাই বুঝিলেন। ঠিক তখনই আমার পিঠের মধ্যে একটা হাতের ছোঁয়া পেলাম। আমি যেমন এক মুহূর্তের লাগে মনে হইল আমার মৃত্যু হিসেবে এরকম অবস্থা। কানের মধ্যে শব্দ আইল, অমিত, এই অমিত, অত রাত্রে তুই বাড়ির দাঁত কিতা হরস? সাইয়া দেখি বড় মামা আমার ফিসে দাঁড়ানি। স্বাভাবিক মানুষ তাই। আমার তেন আবার কইলা, অত রাত্রে তুই বাড়ির দাঁত করবি? যা গিয়া ঘুমা, বদমাসি তো শেষ হয়েছে না এখনো, যা করো। টান কুদাম খাইয়া
আমি কিচ্ছু নামাতেই আমার বিছনাত ঘুমাই দিলাম। মামা আইয়া দেখি বিছনাত ঘুমাই দিছেন। সারাটা রাত আমি আর ঘুমাইছি না, খালি আলো ফুটার অপেক্ষাত। আর আতঙ্কে আমার ভিতর যেমন ভাঙিলার। কোনো মতে সকাল হয়েছে। সকাল হওয়ার পরে মামার মধ্যে আর অস্বাভাবিক কোনো প্রক্রিয়া দেখছি না আমি তখন। সকাল হওয়ার পরে আমি দরজা খুলিয়ে বাইরেছি। বাইরিয়া দেখি ঠাকুমায় উঠান ঝাড়ু দিছেন, দিয়ে গুপর সিটা দিরা। তাই অন্ধকার থাকতে উঠেছেন। একবার ভাবছিলাম ঠাকুমারে খুইতাম। হঠাৎ আমার মনে হইল আমি ঘুমের মধ্যে দেখছিলাম আমার হয়তো দৃষ্টিভ্রম হয়েছে। আমি চট করে খেয়ের উপরে এরকম একটা কথা খুঁই দিতাম, এটা মনে হয় ঠিক হইতো না। আমার হয়তো আরো 1-2 দিন দেখা উচিত। কারণ আমি ঘুম থেকে দেখছি, কারণ মামা যদি এরকম হাত পা লম্বা থাকতো তাই পিছনে গিয়ে আমার যেহেতু কইলা আইয়া ঘুমাইতাম, এটা তো একটা স্বাভাবিক আচরণ। কারণ তাই যদি অস্বাভাবিক হইতা তো আমার কইলা না অত রাত্রে তুই বাইরে গীতা খরচ, হয়তো এটা আমার ভ্রম। এই ভাবিয়া আমি আর মামারে কিছু খাওয়াত গেলাম না, ঠাকুমারে কিছু খাওয়াত গেলাম না, ছোট মামারে কিছু কইলাম না। ওই দিন রাত্রেবেলাও সারাদিন মামা ওদিকে ওদিকে ঘোরাঘুরি করছেন। তার খাওয়া দাওয়ার কোনো ঠিক ঠিকানা নেই। আইয়া এরকম সানিয়া বানিয়া খাইন। ঠাকুমাও খুব চিন্তিত, দিদিমা। ওই দিনও রাত্রেবেলা আমার একটু কৌতূহল তখন খুব বেশি। বড় মামার রুমে গিয়ে আমি শুইলাম। মামা ওদিকে আইয়া শুইছেন। আমার বড় মামার একটা অভ্যাস আসলো, তাই আধা রাত উঠিয়া চা খাইতা। তার রুমের মধ্যে একটা স্টোভ, কেটলি, চিনি চা বাতিগুলো আছে। তাই রাত্রেবেলা উঠিয়া 9:30-10টার সময় ঘুমাই যান, 1:30-2টার সময় উঠিয়া তাই চা খাইবা 1 কাপ। এটা সব দিন না, প্রায় দিন তাই খাইন এরকম। তো ওই দিন রাত্রে আমি ঘুমাইছি। আমার তো একটা তন্ডা তন্ডা ঘুম। আমার তো অ্যাকচুয়ালি মামার দিকেই চাওয়া। তাই দেখি ঘরের মধ্যে হাতটা খালি, ওদিক থেকে ওদিকে হাতটা। 2 চোখের মাঝখানে যে জায়গাটা আছে, একবার দরজার সামনে যাইন, একবার ভিতরে আইন, এরকম তাই হাতটা। আমি এটা ঠিক অনুভব করলাম, কিন্তু সাধারণ মানুষ যেরকম চলাফেরা করে এরকমই তেন করা। একটা সময় আমার তেন ডাকা শুরু করছেন, অমিত, এই অমিত, অমিত। আমি ইচ্ছা করি জবাবটা দিলাম না, তাই আবারও ডাকলাম আমারে, এই অমিত। তখন যেমন ঘুমের আচ্ছন্ন আমি, এরকম একটা মামা কিতা হয়েছে, খুব ঘুমে ধরছে, আমার একটু চা বানাইয়া দে। তুমি তো মামা বানাইয়া খাও, তুমি খাইলাও না মামা, খুব ঘুমে ধরছে আমার। তুই বানাইয়া দে, আমার আগুন ডর করে। যে মামায় প্রত্যেকদিন চা বানাইয়া খাইতা, টান করিয়া টান বলে আগুন ডর করে, কথাটা যেমন আমার একটা কিরকম লাগলো। আমি, মামা আমার ঘুম পাইছে, প্লিজ। আমি আর চা বানাইয়া দিলাম না রাত্রে। তাই না আমারে আর কিছু খুঁজছেন না। তাই সারা রাতে হাঁটাহাঁটি করলা দেখলাম, তার মধ্যে আর কোনো প্রতিক্রিয়া আমি দেখলাম না। এরপরে হঠাৎ করিয়া দেখলাম দরজা খুলিয়া দেন বাড়িয়া গেছেন গিয়া। এরপরে পরের দিন সকালে দেখলাম মামা
তেন পুকুরে গিয়ে যেমন স্নান করছেন নাকি তার শরীর ভিজা। ঘরের মধ্যে বড় মামাই মাছুস আনতা সব সময়, ছোট মামাই বাজার উজার করেন না। এই কয়েকদিন ধরিয়া এই বড় মামার এই অস্বাভাবিক আচরণের লাগিয়া ঘরে আর মাছুস আনা হন না। আমি মামারে কইলাম, তাই দেখি একটু স্বাভাবিক লাগে আজকে, কপালের মধ্যে যে ক্ষতটা এটা যেমন একটু শুকাইছেও না আবার কাঁচাও না, একটা কীরকম একটা যেমন ধরিয়া বোয়াত। তাই দেখি আয়নার দাঁড়িয়ে চুল আসলাই না। আমি কইলাম, মামা তুমি কি তখন বাজার ওজরে যাও না নি? তান কইলা, খাইনে না, তুমি বাজারও গেলে মাছও জানো মামা, বহুদিন ধরিয়া মাছও চাইছে না করো, তে আমি ভাবছি তুমি মনে হয় বাজারে যাও না। ও তে তুই মাছ খাইতে, আচ্ছা যা আজকে আন মনে। ওই কথা কইয়া মামাকে সঙ্গে বাইরিয়া 10 মিনিটও নাই, আরো কম সময়ের মধ্যে মামায় বিরাট একটা মাছ লই আইছেন। যে মাছটার ওজন কমপক্ষে 10 কেজি হইব। মাছটা আনিয়া জিতা মাছ আনিয়া ঘরের মধ্যে ফেলাইছেন। মাছটা লড়ের। দিদিমা চুপ মারিয়া দাঁড়াই দিছেন। আমি কইলাম, মামা অত বড় মাছ তুমি কোথেকে আনলাই অত তাড়াতাড়ি গিয়া? এটা তুই বুঝতে না, তুই মাছ খাইতে মাছ খা, আজকাল তুই একটু বেশিও মাতস। ও কথা কইয়া তাই চুপচাপ বাড়িয়া গেলা গিয়া। ঠাকুমায় অত বড় মাছ তাই খাটার সাহসও করতে পারে না। লাগাবাড়ির থেকে একটা লোকরে ডাকিয়ে আনছেন, আনিয়া মাছটা খাটাইছেন। তাই মাছ খাটাইয়া মাছের কিছু যে বড়ল চরল পাতি উতিতে ফেলাই রাখা আছে কিনারো, একটা বিলাই করতে গাইয়া ওই মাছের খাটা খুটা এতে একটু খাইলিছে। আমি সব দেখলাম, মাছ কাটারও দেখলাম, আমি কেন দাঁড়ানি, দিদিমাও কিনারো বোয়াত। বিলাইটাই যেমনি মাছের কাটা খাইতে পারছে না, একটু মুখ দিয়েই চিৎকার দিয়া দৌড় মারি দিছে। ম্যাও ওয়াও ম্যাও ও এরকম গঙ্গাইতে গঙ্গাইতে বিড়ালটা পড়িয়া মারা গেল। আশ্চর্য ব্যাপার। আমি দিদিমার মুখের দিকে চাইলাম, দিদিমাই আমার মুখের দিকে চাইলা। যে লোকটা মাছ কাটা তাইছে লোকটা কইল, মনে হয় এটার ফেটে উঠে বেদনা করছে আগে থেকেও, এর লেগে মনে মারা গেছে। আমি কিছুই বুঝিয়া উঠতে পারলাম না। দুপুরবেলা খাওয়াত বইছে মাছ দিয়া। আমার যেমন একটা বারে বারে মনে হইতে লাগলো যে এই মাছটা খাওয়ার পরেই বোধহয় আমার মৃত্যু হইব। আমি এবার কইতাম যে মাছটা রান্ধিয়ে না দিদিমা, এটাও সাহস আর না। আমার বড় মামাই যদি এ শুনেন মাছ রান্ধা হয়েছে না, ছোট মামার আমি বইয়া মাছ দিয়ে ভাত খাইলাম দুইজনে। কিন্তু আমরা তো মরলাম না, কিন্তু বিড়ালটা যে মারা গেল, এটা বোধহয় সম্ভবত মনে হওয়ার বিড়ালটা অসুস্থই আসলো। আবারও এটা আমার হয়তো মতিভ্রম। কারণ যদি মাছের মধ্যে কোনো অসুবিধা থাকতো
তো আমি ছোট মামা সঙ্গে সঙ্গে মরে যাওয়ার কথা আসলো, কিন্তু আমরা তো মরলাম না। কিন্তু বিস্ময় বিস্ময় বিস্ময়, সেদিন রাত্রিবেলা আমি বড় মামার ঘরে গিয়া ঘুমাইছি। বড় মামার ঘরে ঘুমানিটা আমার কাছে একটা কৌতূহলের বিষয় হয়ে দাঁড়াইছে। আমার যেমন মনের মধ্যে একটা ভয় আতঙ্ক, তেমনই একটা কৌতূহল, একটা একটা যেমন অ্যাডভেঞ্চার। আমি জিনিসটা ঠিক ভয় পাইলাম, আর একটু জানার কৌতূহল, একটা যেমন ইচ্ছা। মানে এখানে থাকি আমি বড় মামারে অবজার্ভ করতে চাই, বুঝতে চাই তান্ডে। এদিন রাত্রেবেলা বড় মামার আর কোনো খবর নাই। আমি দরজাটা আজাইয়াই রাখছি বলে বড় মামা তো আইবা রাত্রেবেলা হঠাৎ বারান্দার মধ্যে ভয়ের শব্দ। এটা যেমন লম্বা বারিন্দার মধ্যে হাঁটেন, আমার ভিতরে যেমন একটা মুচটা মারিয়া উঠছে। আমি আস্তে আস্তে দরজাটা খুললাম। খুলিয়া দেখি বারান্দার মধ্যে বড় মামাই আটরা, বিরাট চেহারা, হাত পাও লম্বা লম্বা, ভয়ঙ্কর একটা মাথা। আমি আতঙ্কে একদম চিৎকার দিয়ে উঠতাম, এরকম একটা অবস্থা আমার হয়ে গেছে। আমি চুপচাপ দরজাটা যখন টান দিলাম, ফিরতে দরজা টান দিয়ে আমি ফিরিয়া গরু ঢুকতেই বড় মামার গলার শব্দ, কিতারে অমিত, তুই কিতা যাসুস নি? কিছুদিন দিয়া দেখলাম তুই যেমন কিতা খুঁজস খালি আমার মধ্যে, বেশি খোঁজাখুঁজি চাইস না, বুঝছস নি? ছোট মানুষ ছোট হইয়া থাক। এত চিনস তো আমার কিরকম রাগ। আমার ফিসে জাসুসি করিস না, কই দিলাম। তা অনেক গম্ভীর গলার কথা শুনিয়া আমার হাত পা অবশ হয়ে গেল। আমি বললাম, মামা আমি বাথরুমে যেতাম, ভালো ছিলাম, আর আখটা ডল্লাই গেছিলি, বাড়িছি না। আমি বলছি তুই কোন বাথরুমে যাওয়াত আসলে, ঘুমা। টান কুদাম খাইয়া আমি ঘুমাই গেলাম, বিছনাতে গেলাম। তারপরে অনেকদিন বড় মামার মধ্যে একটা স্বাভাবিক প্রবণতা দেখলাম। তাই দুপুরবেলা ইয়া ভাত খাইন, সারাদিন কই যে ঘুরেন, কাজকর্মতা আর কিছু নাই। এখন শরীরের এক শার্ট এক প্যান্ট পরিয়া দেন, খালি ঘুরতে থাকুন। এটা নিয়ে বদলানির নাম নাই। এটা ওই অ্যাক্সিডেন্টের রাত্রে, তুফানের রাত্রে যেটা ড্রেস আসছিল ওটাই তার গাছ সব দিন। আজকাল তার সামনের দিকে গেলে যেমন একটা গন্ধ পাওয়া যায় তার গার মধ্যে। অনেকদিন স্নান পানি না করলে যে মানুষের গার মধ্যে যে গন্ধ, এরকম একটা গন্ধ তার শরীরের মধ্যে। কিন্তু দিদিমা, ছোট মামা বা আমার পক্ষে সম্ভব না তান্ডে খোয়া যে যাও তুমি স্নান করো, তোমার শরীরে গন্ধ হয়ে গেছে। তাই সবসময় একটু কড়া, একটু রাগী মেজাজের মানুষ, এদিকে আমার পক্ষে সম্ভব না এটা খোয়া। এরকম একটা পরিস্থিতির মধ্যে একবার মনে হইল যে বাড়িতে গেলে কি বলা, কারণ এখানে থাকিয়া এরকম একটা আতঙ্কগ্রস্ত পরিবেশে আর থাকা যেত নাই। আর ওখানে আমার মনে হয় বড় মামার লোকে না ঘুমাইলেও বেলা,
কিন্তু আমার দিদিমা এখন হে একটু অসুস্থ মনে হয়, শরীরটা ঠিক না, বাইরে তুই তোর মামার লগে একটু ঘুমা। ও দিদিমার কথা ফেলাইতাম পারি না করিয়া বড় মামার লগে আমি শুই। যদিও মনের মধ্যে একটা 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 মানে কৌতূহল, একটা মানে অ্যাডভেঞ্চার, এরকম একটা যদিও মনোভাব, কিন্তু ভয় তো লাগে, এটা তো অস্বীকার করার বিষয় না। মামার যে এই অদ্ভুত আচরণ, এটা সত্যি আমার ভাবাইয়া তুলছে, আমার আতঙ্কিত করিয়া তুলছে। কিন্তু কিছুদিন দেখলাম মামা রাত্রিবেলা বিছনাত ঘুমায়, ওয়াশ করে দেখছি স্বাভাবিকভাবেই তেন ঘুমায়, তেন লড়াচড়া নাই। আবার সকালবেলা উঠিয়া কই যাইন, দুপুরবেলা খাইন, আবার রাত্রে ইয়া, আর দিনের বেলা দেখা যায় না, দুপুরে খাওয়ার সময় খালি তাই নাই। এরকম আরও সপ্তাহ দিন গেছে, আমি এখন বেশ ঘুমাই, কিন্তু মামার মধ্যে আর কোনো ভয়ঙ্কর কোনো আচরণ আমি দেখি আর না। একদিন হয়েছে কি তা, রাত্রেবেলা আমার ঘুম ভাঙছে, ঘুম ভাঙার পরে দেখি মামা বিছনাত নাই। দরজাটা অল্প করিয়া খুলছি, খুলিয়া বারান্দার থেকে যেমনি নিচে নামছি, দেখি ছোট মামা দাঁড়ায় দিছি। কেন? ছোট মামায় আমার দেখিয়াই মুখের মধ্যে আঙ্গুল দিয়া কইছে চুপচাপ থাকার লাগিয়া, আর উঠান ফাড়িয়া একটা বড় একটা বট গাছ, বিরাট একটা ডাল, প্রশস্ত একটা ডাল, মাটির থেকে কমসে কম এটা 20 ফুট উপরে হইব ডালটা। ওই ডালের মধ্যে আমার বড় মামা বইছেন, দুইটা ফাও মাটি অনাশায় স্পর্শ করিয়া রাখা, বিরাট শরীর, মস্ত বড় একটা মাথা, তার হাতের মধ্যে বিরাট বড় একটা মহিষ, তাই খামড়াইয়া খামড়াইয়া খাইরা। মহিষ সেটার বড় দুইটা সিং দেখে বোঝা গেছে। দৃশ্য দেখে আমার হাত পা অবশ্যইয়া শ্বাস বন্ধ হইবার উপক্রম। ছোট মামাই আমার হাত ধরিয়া চুপচাপ লইয়া তান ঘরে ঢুকি গেছেন, দরজা লাগাই দিয়েছেন। ঠাকুমায় দেখলাম বুইয়া বুইয়া খানরা, সরি দিদিমাই। পরের দিন সকাল হইতেই আমরা বুইয়া বুইয়া রাত কাটাইছি। হইতে গেলে সকাল হইতেই ছোট মামা বাইরে গেছেন একটা তান্ত্রিকের খোঁজে, আর একটা গ্রাম। আর দিদিমা বুয়াত, তান কিনার আমি বুয়াত, বড় মামা আইয়া করে ঢুকছেন। স্বাভাবিক তান শরীর যেরকম সবসময় থাকে, আইয়া কইরা, মা নান্টু কই? নান্টুরে কইয়া বেশি বাড়াবাড়ি করতো না, ভাই যদি ভাইয়ের শত্রু হয় ত্যাগ করে থাকা যাইবনি, মা যাইবনি। কও কেমনে থাকতাম তোমার এই ফুয়ার লগে, তোমার লগে? তোমরা আমার শত্রু হয়ে গেছ, এক হয়ে গেছে। কও। আমি জানি না রে বাবা, তোরা খসাই না মরে হইয়া যাসনি কোনো ভাই। আমার আর বুঝাইও না, আমি সব জানি, সব জানি আমি। আজকে আজকে তার একদিন কি আমার একদিন। ও কথা কইয়া বড় মামা হাঁটিয়া 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 হন হন করিয়া গজ গজ করিয়া তেন বাড়িয়ে গেছেন গিয়া। আমার একটা বই ছোট মামারে নিয়ে তাই মারি ফেলাই দিন। আর দিদিমাই খানরা, পিছান খানরা। এরপরে অনেক বেলা হয়ে গেল, ঠিক 1:30-2টার সময় ছোট মামাই এক তান্ত্রিক সাধুরে লইয়া আইছেন।
বেটার আস্তা মাথায় চোটা লাল চালু পড়া আই বাড়ি ঢুকিয়ে হইল বহুত বড় ঘটনা হয়ে গেছে তোমরার বহুত বড় ক্ষতি হয়ে গেছে এই ক্ষতি পূরণ করার কোনো ব্যবস্থা নাই যেটা হইবার তো ওই সেই তালিয়া আর চিন্তা করিয়া লাভ নাই এখন তোমরা এক কাজ করো উঠানের মাঝখানে একটা বড় উঠোনি জ্বালাও আর কিছু সামগ্রী আমি কইরা মোটে নানো সেটা মামাইকে দেখিতে আরো আনিয়া দিলা উঠানের মাঝখানে একটা ধুনি জ্বালাইছে আর সাধুয়ে মন্ত্র কয় আর কি তা দেয় আর বড় মামা শাহ শাহ করিয়া অনেক দূর থেকে চিৎকার দিয়ে দিয়া আইরা আজকে একটারও ছাড়তাম না সব টেনে মারবো সব টেনে রক্ত খাইব আমার লোকে লাগা লাগে তা নাসিয়ে আমরা সবের যেমন হার্ট অ্যাটাক হয়ে যাবে এরকম অবস্থা এরকম একটা অট্ট হাসি তান্ত্রিকে হইল বেশি মাতিস না রসব সাব্য তোর খেলা শেষ তোর খেলা শেষ সত্যি করিয়া তুই খেয়ে তোরেও দেখিলিম আমি তোরেও দেখিলিম তুই কত বড় তান্ত্রিক তোরেও দেখিলিম ফয়লাও আমি তোর রক্ত খাইম তান্ত্রিকে মন্ত্র হইয়া হইয়া খালি কিতা দেয় আগুনের মধ্যে আর মামা তো হাই রে হাই আমার শৈল জলে আমারে মারি লইব আমারে মারি লাইব রে এই বন্ধ কর তোর তা বন্ধ কর আমি যাইব গিয়া রে আমি যাইব গিয়া আমারে ছাড়ি দে তোরে ছাড়তাম না তুই আগে তুই খেয়ে আগে তোরে ছাড়তাম না তুই মনে করছস তুই চালাক সত্যি করিয়া তুই খেয়ে বড় মামা থেকে আস্তে আস্তে নিস্তেজ হয়ে গেলা হইয়া একটা জায়গার মধ্যে তাই বই গেছেন বইয়া কইলা যে রাত্রে এই মানুষটা ঘর থেকে বার হইছে ও রাত্রে বড় একটা তুফান দিছে ও তুফানের সময় আমিও গাছও আসলাম হেসার তুলিয়া গাছের তলে দিয়ে যাওয়াত আসলো আর গাছের ডাল ভাঙ্গিয়া তার মাথার উপরে পড়ছে হে তখনও মারা গেছে আর আমি হাজার হাজার বছর থাকিয়া খালি করি আমার মুক্তি নাই চোখের সামনে একটা তরতাজা বলিষ্ঠ একটা শরীর আমি লোভ সামলাইতাম পারলাম না আমি শরীরের মধ্যে ঢুকে গেছি আমি ওই শরীরও বাস করলাম আমি তো কেউ ক্ষতি করছি না কেউ কোনো ক্ষতি করছি না তে আমার এখানে বাগাইতে আসস আমারে বাগাইস না আমার যদি বাগাস তে আমি সবের রক্ত খাইমু তোর রক্ত খাওয়া সব শেষ যত রক্ত খাইতে চাইছস তুই খাইলেছস এখন বালাই বালাই শরীরটা ছাড়ি দে নাইলে তোরে আমি ভস্ম করে দেবো
হুম টিং কাং চামুন্ডায় নমঃ হুম স্বাহা। আরে তাতিস তারে, হাতিস তারে, আমি যাইব গিয়া, আমি যাইব গিয়া, তুই যে যাইবে আমরা সামনে বসতাম। আমি আমিও ও বট গাছের বড় ডালটা ভাঙ্গিয়া যাইম, আমিও বড় ডালটা ভাঙ্গিয়া যাইম। আর আমারে কষ্ট দিস না। হা হা হা। সত্যি সত্যি বড় গাছের ডালটা ওড়াতে ভাঙ্গি গেল। আর এদিকে একটা শরীর, মামার শরীরটা দুম করে মাটিতে পড়ে গেল। আর ফসা গন্ধয় একটা মানুষ আর এখানে বুঝতে পারলো না, দাঁড়াইতে পারলো না। তান্ত্রিকে হইল, এটা 1 মাসের মৃতদেহ, এটা পচিয়া গন্ধ হয়ে গেছে, তাড়াতাড়ি এই দেহটা সৎকারের ব্যবস্থা করো। আর আপনারা কইরাম, বুঝছেন গো মাই, আপনার ছেলে 1 মাস আগেও মারা গেছে। যেটা আপনারা লগে আসলো এটা আপনারা ছেলে নাই, এটা একটা দুষ্ট অপরিতৃপ্ত আত্মা আসলো, যেটার এখন আমি বিদায় করছি। এখন আপনার ছেলের শরীরে সৎকার করুন। এরপরে আমরা মামার সৎকার আমরা করলাম। এই গল্প থেকে আমার এই 14-15 বছর বয়সের যে অভিজ্ঞতা, আমার এই প্রিয় মামাটারে হারাইতে লাগলো। আমার বৃদ্ধ দিদিমা, তার অস্থিচর্ম, মানে অস্থির উপরে খালি চামড়া আছে শরীরের মধ্যে, আর কিচ্ছু নাই। এই কঙ্কাল সার গাল বাইয়া বাইয়া তান অশ্রু বাইয়া পড়ের, তাই অত দুঃখ, এই বৃদ্ধ বয়সে তাই অত কষ্ট। তার দুঃখ দেখে আমার ভিতরটা যেমন ফাটি গেছে একদম। তাকে সান্ত্বনা দেওয়ার আমার কোনো ভাষা নাই। আমার প্রিয় অত ভালো মামাটা মারা গেল। আমি 14-15 বছর বয়সে যেমন অনেক অভিজ্ঞতা সঞ্চয় করলাম, অনেক বড় হয়ে গেলাম। আমার আর বাচ্চারা লগে খেলাগুলার ইচ্ছাও চলে গেল গিয়া। একটা বিষাদ, একটা মন খারাপ নিয়ে আমি ফিরিয়ে আমার বাড়িতে এলাম। আমার গল্পটা এখানে শেষ হয়ে গেল। জানি না কীরকম কইলাম, কেউর কোনো কমেন্ট আমি পড়তেও পারছি না, কারণ কোনো কমেন্ট দেখলামও না। জানি না আপনারা কতটুকু আনন্দ দিতে পারছি। তবে এই গল্পটা যে আমি কইরাম আর কি, আমি একটা রুমের মধ্যে বইয়া গল্প কইরাম, একটা সেপারেট রুমের মধ্যে। সবচেয়ে বড় কথা হইল গো, আপনারা একটা মজার কথা কই, যখন গল্পের খুব বড় ক্লাইম্যাক্স শুরু হয়েছে, মানে ভূত আই গেছে, তান্ত্রিক আই গেছে, বা ওই যে বড় মামায় গাছও বইয়া খাইরা, ঠিক তখন আমার ফিটের মধ্যে, বুঝছেন নি, ধপ করে একটা টিকটিকি পড়ছে, বুঝছেন নি। একটু বেলাকে হাটফিল করে নিলাম না, বুঝছেন, গল্প আদা থাকলো না। বিশ্বাস করুন, আমি একলা রুমের মধ্যে বয়াত তো, আর ফিটের মধ্যে ফোড়ার লগে লগে, বুঝছেন নি, আমার যেমন হার্টফিল হওয়ার প্রোগ্রাম। যাই হোক, ঠাকুরের রক্ষা করছেন। আমি বিশ্বাস করে আমি গামে গেছি, একটু ভয় পাইলিছি আমি। এই রুমটার মধ্যে আমি অ্যাকচুয়ালি মানে কারেন্ট জ্বালাই না, কারণ এখানে আমার ইনভার্টার কানেকশন নাই। আর কারেন্ট জ্বালাইয়া বইতে যদি হঠাৎ ভূতের গল্প কইতে কইতে কারেন্ট যাই গিয়া, এই আতঙ্কের লাগিয়ে আমি এখানে মোমবাতি টম্বাতি জ্বালাইয়া বই, অন্ধকার রুমটা। এইরকম পরিস্থিতি আপনারা কীরকম হইব? আপনারা আমার সঙ্গে আসুন, আমি খুব খুশি, অসংখ্য ধন্যবাদ। আমি খুব আনন্দিত যে আমার গল্পর শেষ মুহূর্তেও 22 জন আছেন আপনারা। খুব খুশি লাগলো, অনেকদিন পরে গল্প কইলাম। আমরা এখানে খুব ভালো ভালো বক্তা আছেন, ভালো ভালো গল্প হন, প্রত্যেকেই খুব মানে পরিশ্রম করিয়া গল্প কালেকশন করেন আপনারা সবরে খাওয়ার লাগিয়া, শোনাইবার লাগিয়া। তো আপনারা প্লিজ সঙ্গে থাকবা।
একটা বড় কথা, যতই টিভির মধ্যে 100-200টা চ্যানেল থাকুক, মোবাইলের মধ্যে ইউটিউবের মধ্যে 1 লক্ষ ভিডিও ক্লিপস হইন, ভূতের স্টোরি হইন থাকুক, কিন্তু আমরা সিলেটের যে ওই প্রাচীনকালে ছোটবেলা যে দাদু দিদার মুখে ঘুমাইয়া মুখে যে গল্প শুনতাম রাত্রে শুইয়া শুইয়া, কিচ্ছা, আমরা এটা সংস্কৃতি, আমরা পরম্পরা, এই যে একটা অনুভূতি, এই যে একটা পুরাতন একটা শিল্প, একটা অদ্ভুত একটা শিল্প, যে শিল্পে মানুষের সঙ্গে জড়িয়ে রাখছে, যে শিল্পে আত্মীয়তা বাড়াইছে, মানুষের প্রতি মানুষের টান রাখছে, গল্প শোনার লাগে সব মানুষ এক জায়গা থাকতো, এই সুন্দর জিনিসটাকে ধ্বংস করছে আজকের দিনের ইন্টারনেট, মোবাইল, ইউটিউব, ফেসবুক, বিভিন্ন রকমের সোশ্যাল মিডিয়াগুলা। এইরকম একটা চ্যালেঞ্জিং পরিবেশ যখন বিনোদনের অজস্র মানে মাধ্যম, ঠিক সেই সময় আমরা বিশ্ব সিলেটি পরিষদের পক্ষ থেকে শনিবারের রাত্রে ভূতের গল্প কই। এটা আমরা দুঃসাহস আপনারা কইতে পারেন। সামান্য কয়েকজন অডিয়েন্স নিয়ে আমরা এই ভূতের গল্প কই, খালি ওই পরম্পরাটারে বাঁচাই রাখার লাগিয়া, এই পরম্পরাটারে বাঁচাই রাখার লাগিয়া, এই প্রাচীন একটা সুন্দর জিনিসের রক্ষা করার লাগিয়া সবের সহযোগিতা দরকার আছে, সবের ইনভলভমেন্টের দরকার আছে। যে ভূতের গল্প কইবা আর যারা ভূতের গল্প শুনবা, প্রত্যেকেরই সমানভাবে মানে অবদান থাকে। তো আপনারা সঙ্গে থাকার লেগে অসংখ্য ধন্যবাদ। শুভরাত্রি। আমার এক গল্পই রাত কাটি যায়, বুঝছেন না, দ্বিতীয় গল্প করার সুযোগ পাই না। অসংখ্য ধন্যবাদ। সব ভালো থাকবা, ভালো রাখবা।